শুরুতেই জানিয়ে দিব সিরিয়ার পরিস্থিতি। দামেস্কের নিয়ন্ত্রণ সিরিয়ার বিদ্রোহীদের, বাশারের শাসন শেষ। এদিকে বিমানে করে পালালেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরপরে জানাবো এরদোগানের দামেস্ক দখলের ইচ্ছা এবং ইসরায়েলি কর্মকর্তাদের সন্তোষ প্রকাশ। এরপর রয়েছে দনেতস্কের আরও একটি শহর মুক্ত করল রুশ বাহিনী। এবারে থাকবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে এবার ইউক্রেনকে F-16 যুদ্ধবিমান দিল ডেনমার্ক। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললেই রেহাই পাবে না পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, হুঁশিয়ারি মমতার। ভিউয়ার্স, এতক্ষণে শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দামেস্কের নিয়ন্ত্রণ সিরিয়ার বিদ্রোহীদের, বাশারের শাসন শেষ। বিমানে করে পালালেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করার ঘোষণা করেছে বিদ্রোহীরা, আর এর মাধ্যমে বাশার আল আসাদ সরকারের পতন হলো বলেও তারা ঘোষণা করেছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিমানে করে ইতিমধ্যেই রাজধানী ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে। তার বিদায়ের পরপরই দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরকারি বাহিনী সরে যায়। সরকারি বাহিনী জানিয়েছে তাদের সৈন্যরা প্রতিরক্ষা মন্ত্রণালয় ছেড়ে চলে গেছে, আর বিদ্রোহীরা সরকারি টেলিভিশন ও রেডিও স্টেশন দখল করার দাবি করা হয়েছে। তারা অন্যান্য স্থাপনার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। সিরিয়ার বিদ্রোহীরা জানিয়েছেন স্বৈরাচার বাশার আল আসাদ পালিয়ে গেছে, আমরা দামেস্ককে স্বৈরাচার বাশার আল আসাদ মুক্ত বলে ঘোষণা করছি। এদিকে বিমানে করে পালালেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বিমানে করে পালিয়েছেন সিরিয়ার স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। হোমস শহর দখলের পর বিদ্রোহীরা রাজধানী দামেস্কে ঢুকতে শুরু করতেই আজ ভোরে বিমানে করে অজানা গন্তব্যের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে সিরিয়ার দীর্ঘ, তার বাবার ছিল ৩০ বছর এবং তার ২৪ বছর, মোট ৫৪ বছরের পতন ঘটছে। যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে দামেস্ক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত বিমান উড্ডয়ন করেছে। সম্ভবত বাশার আল আসাদ ওই বিমানে করেই পালিয়েছেন। বিমানবন্দরে সরকারি বাহিনীর সদস্যরা বিদায় জানানোর পর সেটি উড্ডয়ন করে। এদিকে যে কোনো সময় দেশটির স্বৈরশাসক বাশার আল আসাদের সরকারের পতন ঘটতে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্রোহী নেতা হায়াত শাহরির আল শাম, আবু মোহাম্মদ আল জোলানি। এর মধ্যেই ঘটে গেল এই ঘটনা। দামেস্ক লোকজন তাদের সরবরাহ জমিয়ে রাখার চেষ্টা করেছেন। হাজার হাজার লোক দেশ ত্যাগের উদ্দেশ্যে লেবাননের সাথে সিরিয়ার সীমান্তের দিকে চলে গেছেন। সেখানকার একজন বাসিন্দা এপিকে জানান যে রাজধানী বহু দোকান বন্ধ ছিল এবং যেগুলো এখনো খোলা রয়েছে সেখানে চিনির মতো প্রধান খাদ্যের ঘাটতি রয়েছে। কোনো কোনো দোকানে স্বাভাবিক দামের চেয়ে ৩ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। এই আসাদ আল সরকারের স্বৈরাচারের কারণ। ২০১৮ সালের পর এই প্রথম বিরোধী বাহিনী দামেস্কের বাইরে পৌঁছে গেছে। একই সময় ১ বছর ধরে অবরোধ থাকার পর সিরিয়া বাহিনী ওইসব এলাকা আবারও দখল করে নিয়েছে। এরদোগানের দামেস্ক দখলের ইচ্ছা এবং ইসরায়েলি কর্মকর্তাদের সন্তোষ প্রকাশ। সিরিয়া পররাষ্ট্রমন্ত্রী বাগদাদি ইসলামী প্রজাতন্ত্র ইরান ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন যে তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ এখন আর গোপন কিছু নয়। ইরান, ইরাক ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক। দামেস্ক অভ্যুত্থানের ভুয়া খবর। সিরিয়ার সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠী তাহরির আশ-শাম দ্বারা দামেস্ক দখলে এরদোগানের ইচ্ছা। সিরিয়ার সর্বশেষ ২০০ সন্ত্রাসী হত্যা এবং সিরিয়ার সেনাবাহিনী ও সিরিয়ান ডেমোক্র্যাট ফোর্সেস এর মধ্যে চুক্তি প্রভৃতি বিষয়ে সিরিয়ার সর্বশেষ পরিস্থিতির সংক্ষিপ্ত তথ্য। তাসনিম বার্তা সংস্থার মতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সিরিয়া পরিস্থিতি এবং তুরস্ক যুক্তরাষ্ট্র সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অগ্রগতি সম্পর্কে বলেছেন। ইদলিব, হামা, হোমস দখলের মূল উদ্দেশ্য স্বাভাবিকভাবেই দামেস্ক। আসাদ বিরোধীরা তাদের পথ চলা অব্যাহত রাখবে এবং আমরা আশা করি কোনো ঝামেলা ও বাধা ছাড়াই এই ধারা অব্যাহত থাকবে। তাহরির আশ-শাম গ্রুপের নেতা মার্কিন টিভি চ্যানেল CNN এর সাথে একটি কথোপকথনে বলেছেন যে সিরিয়ায় তাদের সাম্প্রতিক লড়াইয়ের উদ্দেশ্য এই দেশের সরকারকে উৎখাত করা। পরিচয় প্রকাশ না করে একজন ইসরায়েলি কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে দেওয়া সাক্ষাৎ স্বীকার করেছেন যে সিরিয়ার বর্তমান সংঘাত অব্যাহত থাকলে তা ইসরায়েলের স্বার্থই রক্ষা করবে। সিরিয়ার পরিস্থিতির ব্যাপারে তেল আবিব সতর্ক অবস্থায় রয়েছে। দখলকৃত গোলানে হাজার হাজার ইসরায়েলি সেনা পাঠানো হয়েছে। একই সময় ইসরায়েলি টিভি চ্যানেল 14 রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এই প্রতিবেদন আরও বলা হয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা সিরিয়ার পরিস্থিতি নিয়ে ৩ দিনে ৩ বার অস্বাভাবিক বৈঠক করেছে। এর মাঝেই ঘটে গেল অস্বাভাবিক ঘটনা। শেষ মুহূর্তে বিমানে করে পালিয়ে গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। দনেতস্কের আরও একটি শহর মুক্ত করল রুশ বাহিনী। রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রুশ সেনারা দনেতস্ক পিপলস রিপাবলিকের ডিপিআর পেরেস্ট্রকি শহর মুক্ত করেছে এবং এটি সম্পূর্ণ শত্রুমুক্ত।
একটি বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সেন্টার ব্যাটল গ্রুপের ইউনিটগুলো শত্রুর প্রতিরক্ষা অঞ্চলে গভীরভাবে আঘাত হেনেছে এবং অগ্রসর হয়েছে। সেই সঙ্গে দনেৎস্ক পিপলস রিপাবলিকের বেরেস্টকি শহর মুক্ত করেছে। এর আগে রুশ বাহিনী ইউক্রেনের সেনাবাহিনী একটি ব্রিগেডের ইউনিটগুলোর সমাবেশ স্থান লক্ষ্য করে TOS-1A সলন্তসেপিক ভারী ফ্লেম থ্রোয়ার ব্যবহার করেছিল বলে জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি বলেছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের বাহিনীর একটি ব্রিগেডের ইউনিটগুলোর সামরিক মোতায়েন স্থান ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে, যেখানে TOS-1A সলন্তপেকের একটি প্লাটুন রাজারিপ শহরের কাছে আঘাত এনেছে। এই অঞ্চলের আঘাতের ফলে ৪৫ জন শত্রু সেনা নিহত হয়েছে। এদিকে রাশিয়ার দক্ষিণ ব্যাটল গ্রুপের ইউনিটগুলো তাদের কৌশলগত অবস্থান উন্নত করেছে এবং ইউক্রেনীয় বাহিনী দুটি মেকানাইজড, একটি এয়ার মোবাইল এবং একটি এয়ারবোর্ন অ্যাসেল্ট সহ অনেক কিছু পরাস্ত করেছে। একই সঙ্গে শত্রু দুটি পাল্টাক্রমণ প্রতিহত করা হয়েছে। এতে ইউক্রেনীয় বাহিনীর ৩২৫ জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে রুশ মন্ত্রণালয়। রাশিয়ার দিনিপ্রো এবং উত্তর ব্যাটল গ্রুপের আক্রমণে ইউক্রেনীয় বাহিনী একদিনে প্রায় ১২০ জন সেনা হারিয়েছে, যোগ করেছে মন্ত্রণালয়। এছাড়া রাশিয়ার পশ্চিম ব্যাটল গ্রুপের আক্রমণে ইউক্রেনীয় বাহিনী একদিনে ৪৯০ জন সেনা হারিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে রাশিয়ার সেন্টার ব্যাটল গ্রুপের দায়িত্বরত অঞ্চলে ইউক্রেনীয় বাহিনী গত ২৪ ঘণ্টায় ৫২৫ জন সেনা হারিয়েছে বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়। এছাড়াও মন্ত্রণালয় উল্লেখ করেছে যে রুশ বাহিনী ইউক্রেনের সামরিক শিল্প কমপ্লেক্সের সমর্থনকারী শক্তির উৎসগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে এবং ১৪২টি অঞ্চলে ইউক্রেনের বাহিনীর সেনা ও সামরিক সরঞ্জামের সংগঠনগুলো ধ্বংস করেছে। এদিকে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ২৬টি ড্রোন গুলি করে নামিয়েছে। ইউক্রেনকে F-16 যুদ্ধ বিমান দিল ডেনমার্ক। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে গতকাল শীর্ষ রাজনীতিবিদ ও গণমান্য ব্যক্তিদের সাথে সাক্ষাতের জন্য ফ্রান্সের প্যারিস সফর করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, ইউক্রেনকে F-16 যুদ্ধ বিমানের দ্বিতীয় ব্যাচ হস্তান্তর করেছে ডেনমার্ক। টেলিগ্রাম এক বার্তায় জেলেনস্কি ডেনমার্কের প্রশংসা করেন এবং অন্যান্য মিত্রদের কাছ থেকে এরকম সহায়তার অভাবের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ডেনিশদের সরবরাহ করা বিমানগুলোর প্রথম ব্যাচটি ইতিমধ্যেই রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলোকে গুলি করে নামিয়ে আনছে। এটি আমাদের জনগণ এবং আমাদের অবকাঠামোগুলোকে উদ্ধার করতে সহায়তা করছে। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত হয়েছে। যদি সব অংশীদার এবং দৃঢ় প্রতিজ্ঞ হতো, তাহলে আমরা রুশ সন্ত্রাসকে অসম্ভব করে তুলতে পারতাম। শুক্রবার রুশ হামলায় ইউক্রেনের ঝাপরঝা অঞ্চল নিহত হয় ১০ জন। তাদের স্মরণে একদিনে শোক পালনের সময় এই ঘোষণা এলো। আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ জানিয়েছেন, স্থানীয় একটি সার্ভিস স্টেশনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ২ জন শিশু ও আরও ২৪ জন আহত হয়। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ একই দিন ইউক্রেনের ক্রিবি রিপ শহরে বিমান হামলায় আরও ৩ জন নিহত হওয়ার খবর জানিয়েছে। হামলার পরে জেলেনস্কি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সত্যিকার অর্থে শান্তি চান না। তিনি কেবল বোমা, ক্ষেপণাস্ত্র ও সহিংসতা দিয়ে যে কোনো দেশের কাছে তার ক্ষমতা দেখাতে চান। একমাত্র শক্তির জোরেই আমরা এর মোকাবেলা করতে পারি, আর শক্তির মাধ্যমে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। ২০১৯ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে নটরডেম ক্যাথেড্রাল ক্ষতিগ্রস্ত হয়। এটি সংস্কার উদযাপন উপলক্ষে প্যারিস এক অনুষ্ঠানে গতকাল ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সহ অন্যান্য বিশ্ব নেতাদের সাথে দেখা করার কথা রয়েছে জেলেনস্কির। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সেখানে উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। ইউরোপীয় নেতারা রাশিয়ার গত ৩ বছরের আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের পক্ষে সমর্থন বজায় রাখতে তার সাথে আলোচনায় আগ্রহী। অবশ্যই ট্রাম্প জেলেনস্কির সাথে কোনো বৈঠক করবেন কিনা তা জানা যায়নি।